সকাল কৃষ্ণার মুখ দেখে মেজাজটা কেন যেন খারাপ হয়ে গেল দেবের। তাকে এড়িয়ে ভেতরে ঢুকলো সে, তখনই কৃষ্ণা বলে উঠল, কাল রাতে কোথায় ছিলেন? কথাটা এতটা খারাপ নয়, কিন্তু প্রশ্নটা একেবারেই সহ্য হলো না দেবের। সে তখন ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আমি কোথায় যাব, কি করব, তার হিসাব কি তোকে দিতে হবে? দেবব্রতের প্রশ্নটা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় কৃষ্ণা, কি বলবে বুঝে উঠতে পারছে না। সে কথাটা মোটেও সেভাবে বলেনি, কৌতূহলের বসে মুখ ফচকে বেরিয়ে গেছে। আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল, কাল রাতে তো বাড়ি ফেরেনি, তাই চিন্তা হচ্ছিল। আমি কোনো হিসেব চাচ্ছি না। নিজেকে কি আমার স্ত্রী ভাবা শুরু করেছিস তুই? চিন্তা হচ্ছিল কেন রে? আমার জীবনটাকে নরক বানিয়ে শান্তি হয়নি নাকি? কি হলো, মুখ খুলছিস না কেন? কি উত্তর দেওয়া উচিত কিশোরী কৃষ্ণার জানা নেই। শুধু ফ্যাল ফ্যাল নজরে দেবের দিকে তাকিয়ে রইল। দেবব্রত তখন আহত সিংহের ন্যায় গর্জন করছিল। তার চোখের যেন ঘৃণার আগুন জ্বলছিল। সেই ঘৃণাটার নিকের দিকে চোয়াল শক্ত, দৃষ্টি স্থির। সে কৃষ্ণার মুখের উপর অপেক্ষায় আছে। কিছু নিরহ কৃষ্ণার উত্তরহীন মুখটা তাকে আরও বিরক্ত করছে। রাগটা আরও বেড়ে চলেছে। তাই মায়াবী মুখটাও, মায়া আজ এই রাগকে শান্ত করতে পারছে না। বারবার মাথায় তার দামিনীর কান্নারত মুখটাই ভাসছে। অগ্নিদৃষ্টি প্রয়োগ করে শক্ত কণ্ঠে বলে উঠল, মুখে কথা নেই? তা থাকবে কেন? শুধু পারিস তো এই ইনোসেন্ট ফেসটা দিয়ে মানুষের সহানুভূতি অর্জন করতে, তারপর সেই মানুষটার ঘাড়ে উঠে তার ঘাড় চিবোতে। আমাকে একটু ক্ষমা দে। আর পাচ্ছি না যে। দামিনী ঠিকই বলছিল, তোর মায়াবী মুখের পেছনে একজন সর্বগ্রাসী নারী লুকায়িত। আমি দেখিনি তুই আমাকে সর্বত্র গ্রাস করছিস, আমাকে নিঃস্ব করে দিয়েছিস আমাকে। অবশ্য যে মেয়ে তার জন্মের সময় তার বাপকে গিলে সে কতটা ভালো হতে পারে, অপয়াতা অপয় হয়। তোর মতো পিতৃপরিচয়হীন নারী আমাকে কি সুখ দিবে? শেষ কথাগুলো বুঝতে বেশি বেগ পেতে হলো না কৃষ্ণার। এই পিতৃপরিচয়হীন খোটা সে ছোটবেলা থেকে তার শুনতে হয়েছে। কিন্তু তার মাস্টারমশাইও সেই দলের একজন হবে, এটা যেন চিন্তার সীমা পার করছে। বিদ্রূপের কণ্ঠে কথাগুলো বলে নিজের ঘরের দিকে প্রস্থান করল দেবব্রত। আজ সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে নিজের। কষ্টের মাত্রা এতটাই বেড়েছে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ছে সে। খুব কষ্টে দামিনীকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই তার বাড়ি ত্যাগ করল সে। তারপর আর ঘরে ফেরার ইচ্ছে হয়নি। বুড়িগঙ্গা নদীর পাড়ে বসেছিল। মনকে কিছুটা সামনে নিয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঘরে ফিরে কৃষ্ণার মুখ দেখে মেজাজ বিগড়ে গেল তার। মনের সুপ্ত রাগগুলো মেয়েটাকে কটু কথা বলে নেভালো সে। কৃষ্ণা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। চোখ বহুদিন পর ভিজে আসে। এই বাপ নামক কটু কথা যে তার একেবারেই সহ্য হয় না। আচ্ছা, একটা মানুষ তার স্ত্রী আর বাচ্চাকে ছেড়ে চলে গেছে, তাতে তার জন্মের দোষ থাকবে কেন? এই প্রশ্নের উত্তর হয়তো এই নির্মম সমাজের কাছে নেই। একজন অবশ্য আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণের সাথে হওয়া অন্যায় ব্যবহারগুলো নীরবে দেখছিল। নিজের উপর অনুতাপ হচ্ছিল। হিত করতে গিয়ে অহিতে করে ফেললেন তিনি কৃষ্ণার সাথে। এবার কঠিন সিদ্ধান্ত নিতেই হবে তাকে। এভাবে একটা নিরীহ মেয়ের ভবিষ্যৎ বঞ্চনার শিকার হতে পারে না, কক্ষই না। সকাল 11টা যখন ঘুম ভাঙল দেবব্রত, তখন সূর্যিমামা মাথার উপর উঠে গেছে। বারান্দা দিয়ে তীর্যগ্রস্যি ঘরকে উত্তপ্ত করে তুলছে। ঘুম ভাঙতে চোখ মুখ খিচে উঠল তার। সূর্যের আলোটা সরাসরি চোখে এসে বিচ্ছে। এতে তার সুখের ঘুমটা ভেঙে গেছে। ঘুমের জগৎটা খুব শান্তির। ভেঙে গেলেই বাস্তবে ফিরে আসতে হয়। বাস্তবের কঠোর জগৎ বেদনা ব্যতীত কিছুই দেয়নি। হঠাৎ বেদনার কথা মনে পড়তেই মনে পড়ল আজ সকালের কথা। কৃষ্ণাকে কি কটু কথাই না শুনিয়েছিল। রাগটা কিছুতেই ধরে রাখতে পারেনি সে। একটা ভাবতেই কৃষ্ণার ছলছল চোখের অবাক দৃষ্টিটা চোখের সামনে ভাসতে লাগলো। মেয়েটাকে অপমান করার নেশায় এতটাই উন্মত্ত হয়েছিল যে তার হতবিম্বল মুখটা তার মনে দয়া তৈরি করেনি। নিজের কাপুরুষত্বের উপর আরও মেজাজ খারাপ হচ্ছে। এমন দোষে তাকে দোষী বানিয়েছে যে দোষটা সে করেইনি। কোনো কারণে জ্ঞানশূন্য হলে কারো জন্ম নিয়ে প্রশ্ন করা যায়। দেবব্রত নিজের কাজে নিজে অনুতপ্ত। না বসে থাকলে হবে না। বাচ্চা মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে তো। নিজের দাম্ভিকতা এত বেশি নয় যে নিজের দোষের ক্ষমাটুকু চাওয়ার সৎসাহস নেই তার। তাড়াহুড়ো করে বিছানা ছাড়তে খেয়াল করলো কেউ দাঁড়ে কড়া নাড়ছে। দেবব্রত ভেবেছে হয়তো কৃষ্ণা এসেছে। ছুটে গিয়ে দরজা খুলতেই হতাশ হতে হয় তাকে। দরজার অপর পাশে কৃষ্ণা নয়, তার দাদান প্রদীপবাবু দাঁড়ানো। প্রদীপবাবু ধুতি পাঞ্জাবি পরে বাইরে যাবার জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। দাদান কিছু বলবে? যাবার আগে তোমার সাথে দেখা করাটা জরুরি মনে করলাম, তাই আসা। যাবার আগে মানে? আমি গ্রামে ফিরে যাচ্ছি হঠাৎ। দাদানের কথা যেন কিছু বুঝে উঠতে পারছে না দেবব্রত। প্রদীপবাবুকে গ্রাম থেকে একেবারের জন্য এখানে থাকার জন্য রাজি করে এনেছিল সে। হঠাৎ তার মত বদলের কারণটা যেন হজম হচ্ছে না দেবব্রতের। দেবব্রতের কৌতূহল অবসান করার জন্য মুখে হাসি টেনে প্রদীপবাবু বলে উঠলেন, চেয়েছিলাম এবার একেবারের জন্য এই শহরে থেকে যাব, কিন্তু শহর আমার জন্য নয়। আর আমি তো একা যাচ্ছি না, কৃষ্ণা আমার সাথে যাচ্ছে। কৃষ্ণা যাচ্ছে মানে? এত অপমানের পর কার ভরসায় তাকে রেখে যাব আমি দেবব্রত? তোমার? সেই তুমি তোমার বাবা মার মতো তাকে অপমান করছো।
কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেবব্রত। দেবব্রতকে নত মাথা দেখে বিদ্রূপের স্বরে তিনি বলেন, মাথা নিচু করার মতো কাজ কেন করো বলো তো? যাকগে, আমি কিছু কথা বলার জন্য এসেছিলাম। যেই পিতৃপরিচয়হীন খোঁটা তুমি মেয়েটাকে দিয়েছিলে, সেই কথাটা স্পর্শ করে দেওয়ার জন্য এসেছি। যে মেয়েটাকে তুমি অপয়া বলে দাবি করছো, সেই মেয়েটার বাবা মায়ের জন্য আজ তুমি আমার সামনে দাঁড়িয়েছো। কথাগুলো এভাবে বলবো সেটা কখনোই চিন্তা করিনি। তোমার বাবা চায়নি যে আমি তোমাকে অতীতের কথাগুলো বলি, কিন্তু পাপবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে, তাই তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। দাদার একটু খোলসা করবে কি? প্রদীপবাবু দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসেন, লাঠির উপর হাত জোড়া বদ্ধ করে ঠান্ডা গলায় অতীতের গল্পটির পাতা উল্টাতে থাকেন। আর দেবব্রতকে অবাক চোখে নিজের কৌতূহলের অবসান প্রতীক্ষায় থাকেন। সাল 2002, জুলাই মাসের শেষের দিকে বৃষ্টির ঘনঘটায় সারা দেশে থই থই করছে। মিরপুরের দিকের কাহিনীটাও এমন। এক প্রহরের বৃষ্টি নৌকাবাইচের জন্য যথেষ্ট। সারাদিনে অক্লান্ত বৃষ্টির ফল হাঁটু অবধি পানি। বাসা থেকে বের হওয়াটাই দায় হয়ে দাঁড়িয়েছে। শ্যামলী তখন 7 মাসের পোহাতে অপেক্ষা করছে সোমনাথে ফেরার। সোমনাথ সাহা, শ্যামলীর স্বামী। সোমনাথ নারায়ণবাবুর অফিসের ম্যানেজার। নারায়ণবাবু তখন এত প্রতিপত্তি ছিলেন না, ছোট ব্যবসা করে তার দিন চলতো। বছর পাশে গেল গ্রাম থেকে শহরে এসেছেন, তাই সোমনাথের বেতনও বেশি না। নুন আনতে পন্থা ফুরানোর দশা। তবে সোমনাথের অর্থ অভাব থাকলেও সততার কোনো অভাব নেই। দুকুলে কেউ নেই তার। গ্রামের সরল মেয়েকে মনে ধরায় বিধায় বিয়ে করে শহরে নিয়ে আসেন। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু ভাগ্যের নির্মম প্রহর জানান যে তার ছিল না। জানলার ধারে দাঁড়িয়ে আছে শ্যামলী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনো বাসায় আসে না সোমনাথ। চিন্তার ভাঁজ পড়ছে শ্যামলীর। দিনকালও যে খুব ভালো তাও নয়, ক্ষণে ক্ষণে দাঙ্গা ফাসাদ হচ্ছে। এই দাঙ্গা ফাসাদের মাঝে লোকটা যে কোথায় গিয়েছে তার কোনো ঠিক নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার বুকে প্রশান্তির ঢেউ খেলে যায় শ্যামলীর। দরজা খুলতে দেখে মুখে স্নিগ্ধ হাসি টেনে কাক ভেজা সোমনাথ দাঁড়িয়েছে। মেকি রাগেশ্বরে শ্যামলী বলল, এত দেরি হচ্ছিল যে? জানেন তো ভয়ে ছিলাম আমি। আমার বাঘিনীর বুঝি ভয়ক হয়? হয় না তা? আচ্ছা, দেরি হলো যে? বড় কর্তার একটা কাজে আটকে পড়েছিলাম। বড়বাবুর দেবব্রতর শরীরটা ভালো নেই, তাই সব কাজ সেরে তারপর এসেছি। আর দেশের যা পরিস্থিতি, শুধু দাঙ্গা, রাস্তায় তো নামতেই ভয়। কি হয়েছে বড়বাবুর? কি জানি, তবে খুব খরচার চিকিৎসা। ভগবান তাকে বাঁচিয়ে তুলুক, এটাই কামনা। খেয়েছেন? হয়নি, সময় পাইনি। তুমি? এখনও না? সে কি, এখন সন্ধ্যা নেমেছে? একা একা কি খাওয়া যায় বলুন? এখন তো আপনি এসেছেন, ভাত বিরিয়ানি আনো। সোমনাথের সম্মতি পেয়ে শ্যামলী রান্নাঘরের দিকে গেল। মাঝে মাঝে সোমনাথকে খুব অবাক লাগে। এই কম বেতনের চাকরিতে শ্যামলীর কোনো আক্ষেপ করে না। কি সুন্দর করে সব কিছু মানিয়ে হাসি মুখে সংসার করে যাচ্ছে। শুনেছিল অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, অথচ তেমন কিছুই ঘটল না তাদের বেলায়। অবশ্য বড় কর্তাকেও দোষ দিতে পারে না। তিনি তাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে এসেছেন। মহাজন ভালো হলে টাকা কম দিচ্ছে, তাতে কিছু যায় আসে না। আকাশ পাতাল ভাবছিল সোমনাথ, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ কানে আসে। এই সন্ধ্যাতে কে এসেছে এটাই ভেবে পাচ্ছে না সে। দরজা খুলতে দেখে কাকবাজার নারায়ণবাবু হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে। বড় কর্তা আপনি? একখানে বিপদ হয়ে গেছে সোম, তোর সাহায্যের যে খুব দরকার। সে বিপদ কর্তা? কথা বলার সময় নেই তোর, এখন আমার সাথে যেতে হবে। এখনই? হ্যাঁ, এখনই। নারায়ণবাবুর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। খুব বড় কিছু না হলে লোকটা কোনো ব্যতিব্যস্ত হয়ে উঠতেন না। তবে কি দেবব্রতর শরীরটা বেশি খারাপ হচ্ছে? কর্তা, বড়বাবুর শরীরটা কি ভালো নেই? এবার নারায়ণবাবু নিজেকে আটকাতে পারলেন না, হু হু করে কেঁদে দিলেন। সোমনাথ তাকে ঘরে ভেতরে ঢোকালেন। রান্নাঘর থেকে শ্যামলী বেরিয়ে এলেন, আকুল কণ্ঠে বলে উঠলেন, কর্তা আপনি কাঁদছেন কেন? আমার ছেলেটারে বাঁচাও সোম। আমার ছেলেটা? কর্তা কাঁদবেন না, একটু স্থির হন। কী হয়েছে একটু বলুন, নয়তো কীভাবে বুঝবো আমি? সোমনাথ জোর করায় এবার নারায়ণ মুখ খুলেন। গ্লানিবোধে তিনি চোখে চোখ তোলার সাহস পাচ্ছেন না। চাপা কণ্ঠে বলেন, যে নতুন কাজটা পেয়েছিলাম তাদের টাকাটা এই সপ্তাহে দিতে হবে। আমার কাছে টাকা নেই রে সোম। টাকা নেই মানে? মানে আছে, কিন্তু দেবব্রত শরীরটা খারাপের থেকেও খারাপ হচ্ছে। ডাক্তার বলছে একটা অপারেশনের দরকার। এখন এতগুলো টাকা কোথায় পাবো বল? কিন্তু কর্তা, তাদের টাকা ফেরত দিবেন কিভাবে? এবার নারায়ণবাবু চুপ করে গেলেন। কি বলবে বুঝে উঠছেন না। ইতস্তত করে বললেন, দিতে হবে না, আমি তাদের বলছি টাকাটা চুরি হয়ে গেছে। এই মিথ্যে বলা ছাড়া আমার যে আর কোনো উপায় নাই রে। আমার ছেলেটা নয়তো মরে যাবে। তারা মেনে নিয়েছে। শ্যামলী আর সোমনাথ অবাক চোখে নারায়ণবাবুর দিকে তাকিয়েছে। শ্যামলীর বুকটা টিপটিপ করছে। আগাম বিপদের আভাস পাচ্ছে যেন সে। নারায়ণবাবু ধীর কণ্ঠে বলেন, হ্যাঁ মেনে নিয়েছে। তার জন্য অবশ্য তোর একটা কাজ করতে হবে। কী কাজ কর্তা? তোর কিছুদিনের জন্য পলাতক হয়ে থাকতে হবে। কারণ আমি বলছি টাকাগুলো নিয়ে তুই পালিয়েছিস। এ কী বলছেন কর্তা? কর্তা, আমি কখনো আপনাদের সাথে বেইমানি করিনি। আমাকে চোর অপবাদ দিবেন না দয়া করে। তুই আমার বিশ্বস্ত বলেই তো তোর কাছে আসা। এমন করিস না, আমার ছেলেটা মরে যাবে সোম।
আমার দেবব্রত মরে যাবে গ্রামের জমি বিক্রি করতে অনেক সময়। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সব ঠিক করে দিব। আমি তোর পায়ে পড়ছি, সোম, আমাকে সাহায্য কর। নারায়ণবাবু রীতিমতো সোমনাথের পা জড়িয়ে ধরলেন। সোমনাথ কি করবে বুঝে উঠতে পারছেন না। শ্যামলীর চোখে পানি। সে যে দোষ তার স্বামী করেনি তার দায়ভার নিতে বলা হয়েছে, কিন্তু নারায়ণবাবু অসহায়তাকে নজর এড়াতে পারছেন না। সেও বাচ্চার মা হতে চলছে। একটা বাচ্চা 9 বছর অবধি মানুষ করে তাকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখাটা সত্যিই কষ্টের। নারায়ণবাবু আজ সত্যি অসহায়। একমাত্র ছেলে দেবব্রতের হার্টে ছিদ্র ধরা পড়েছে, কলকাতায় নিয়ে অপারেশন করাতে হবে। কিন্তু আফসোস, সেই টাকাটুকু তার নেই। ধার দেনা করেও কিছু জোগাড় করতে পারছেন না। বাবাকে বলেছেন, কিন্তু গ্রামের জমি বিক্রি করে আর কত দেখে পাবেন। তার ব্যবসা, এক ক্লায়েন্টের বড় অঙ্কের টাকা তার কাছে রয়েছে। ক্লায়েন্টকে সেই টাকা ফেরত দিতে হবে। বিনিময়ে তার টাকার কিছু পার্সেন্টেজ তিনি পাবেন। অসহায়ত্ব, অভাব আর ছেলের করুণ পরিস্থিতি তাকে একটা পাপ করতে উদ্বিগ করছে। সে পুরনো টাকাটা দিয়ে দেবের চিকিৎসা করাবেন। ক্লায়েন্টকে বলছেন সোমনাথ টাকাটা নিয়ে পালিয়েছে, তাতে কিছু সময় পাবেন। তারপর সেই উছিলায় ইন্স্যুরেন্সের কিছু টাকা পাবেন তিনি। কিন্তু সোমনাথের মতো একজনকে এভাবে ফাঁসাতে তার খুব খারাপ লাগছে। সোমনাথ রাজি না হলে ছেলেটা মরতে হবে। সোমনাথ এবার ধীর কণ্ঠে বলেন, কর্তা, আমারও বাচ্চা আসছে। আমি যদি চোর অপবাদ নিয়ে পালিয়ে থাকি তবে তাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হবে বলুন। আর যদি আমার বাচ্চাটা মেয়ে হয় তবে কিচ্ছু সহ্য করতে হবে না। আমি বলছি, আমি শ্যামলী আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিচ্ছি। শুধু 1-2 মাসের ব্যাপার। আর আমি তোকে কথা দিচ্ছি, তোর ছেলে হলে আমি দেবের মতো তাকে মানুষ করব। আর মেয়ে হলে আমার দেবের বউ করে নিজের বাড়ির বড় বউ করব। আমার মুখের কথা রইল তোমাদের কাছে। কিন্তু এবার শ্যামলী সোমনাথকে ডেকে বলল, 1-2 মাসই তো, আমরা বরং গ্রামে চলে যাই। কর্তার সমস্যা দূর হলে উনি আপনাদের নামে চোর অপবাদও সরিয়ে দিবেন। কর্তা আমাদের মহাজন, তার নুন খেয়েছি। আর সে বিপদে পড়ছেন, এটুকু করতে পারবো না আমরা? আমাদেরও তো সন্তান আছে। সন্তান হারানোর কষ্ট কেউ না পাক, এটা আমি চাই না। শ্যামলী, তুমিও? হ্যাঁ, আমিও বলছি, মানা করবেন না। শ্যামলীর কথায় যেন নারায়ণবাবু আশ্বস্ত হলেন। সোমনাথ শ্যামলীকে খুব ভালোবাসেন। যে শ্যামলীর কথা রাখবে, এটাই যেন বেদবাক্য। সোমনাথ আর কথা বাড়ালো না। শ্যামলী যখন নারায়ণবাবুকে সাহায্য করতে যাচ্ছেন, তার আপত্তি তো কারণ নেই। আর নারায়ণবাবু নিজেকে বড় দাদার মতো করে দেখে সে। তার ছেলের এত বড় বিপদে চুপ থাকা তার পক্ষে সম্ভব নয়। সৃষ্টিকর্তা হয়তো তার উছিলে এই বাচ্চাটিকে জীবন বাঁচিয়ে দিবে। সোমনাথ নারায়ণবাবুর কথায় রাজি হয়ে গেলেন। শ্যামলীর হাত জোড়া ধরে মাথা নত করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, বোন আমার, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোমার এই দাদা আজ তোমার আর তোমার অনেক বড় সুখ দাবি করে ফেলছে। বোনও বলছেন, আবার ঋণের কথাও তুলছেন। এভাবে ছোট করবেন না কর্তা। আমার জায়গায় আপনি হলে তাই করতেন। প্রথমে যদি সোমনাথের সাথে শ্যামলী গ্রামে যাবার কথা ছিল, পরে তা বদলায়। ওই রাতে সোমনাথকে উত্তরবঙ্গের বাসের টিকিট ধরিয়ে দেয় নারায়ণবাবু। সেই ঝড়ের রাতে পুটলি গুছিয়ে আর 1,000-5 টাকা নিয়ে পাড়ি দিতে হয় সোমকে। সোমনাথ যাবার বেলায় শ্যামলীর মুখখানা হাতের আদরে নিয়ে আদুরি গলা বলে, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসবো। দেখো, আমাদের মেয়ে হলে তার নামটি কৃষ্ণা রেখো। আমাকে চিঠি লিখো, আমি একটা থাকার ব্যবস্থা করে তোমাকে ঠিকানা জানিয়ে দেবো। নিজের খেয়াল রেখো আর আমার জন্য অপেক্ষা করো। শ্যামলী তখন মুখের আঁচল চেপে শুধু অশ্রু ঝরায়। সোমনাথ নারায়ণবাবুর হাত ধরে বলে, কর্তা, প্রার্থনা করে যাতে বড়বাবু ঠিক হয়ে যায়। শুধু একটা আবদার, আমার বউ বাচ্চাকে একটু দেখবেন। দূর বোকা, সে দেখবো না আমি, তুই নিশ্চিন্তে যা। দেখিস, সব ঠিক করে দিব 1 মাসে। আসি শ্যামলী। এটা তাদের শেষ কথোপকথন। নারায়ণবাবু পরের দিন শ্যামলীকে গ্রামে পাঠিয়ে দেন। ভেবেছিলেন তার হিসেব অনুযায়ী সবই হবে, কিন্তু পরদিন খবর এলো উত্তরবঙ্গে যাওয়া কিছু বাসে দাঙ্গাকারী আগুন ধরিয়ে দিছে। তাতে অনেক যাত্রী মারা গেছেন। সোমনাথকে না ভেবে নারায়ণবাবু কলকাতা যাওয়ার ব্যবস্থা করেন। এদিকে সোমনাথকে পুরো আটঘাট বেঁধে চোর প্রমাণ করেন তিনি। তাতে বড় অঙ্কের একটা টাকাও পান তখন। তা নিয়ে ক্লায়েন্টকে শোধ করে নিজের সম্মানও রাখেন। মাস থেকে সোমনাথ চোর প্রমাণ হয়ে যায়। তার এরূপ অসৎ উপায় প্রদীপবাবুর একদমই পছন্দ হয়নি, কিন্তু ছেলেকে বাধা দেবার উপায় নেই। দেবব্রতের চিকিৎসা শেষে 2 মাস পর দেশে ফিরেন নারায়ণবাবু। ততদিনে কৃষ্ণের জন্ম নেয়। শ্যামলী সোমনাথের কোনো খোঁজ না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। গ্রামের সবাই বলতো তাকে সোমনাথ তাকে ভোগ করে ছেড়ে দিছে, কিন্তু সে তো জানে সোমনাথ তাকে ছেড়ে কেন গিয়েছে। সময় যেতে থাকে। প্রদীপবাবু সর্বোচ্চ চেষ্টা করেন সোমনাথের খোঁজ নিতে। তখন না টেকনোলজিক্যাল ছিল, না মোবাইল ছিল, ফোন সচরাচর দেখা যেত না। তাই তারা ধারণা করে সেই রাতের বাস দুর্ঘটনায় হয়তো সোমনাথ মারা গেছে। শ্যামলীর এই কথা জানবার পর সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। তার ধারণা সোমনাথ তার সিঁদুরের জোরে ঠিক ফেরত আসবে। সময়ের সাথে সোমনাথ আর ফেরা হলো না। নারায়ণবাবুর ব্যবসা দিন দিন বড় হতে থাকে। অর্থের দাপটে সোমনাথের ত্যাগের কথা যেন ভুলেই
যান তিনি। প্রদীপবাবু কেবল এটা ভুলতে পারেনি। শ্যামলী এবং কৃষ্ণাকে সকলভাবে সহায়তা করেন তিনি। শ্যামলীর মৃত্যুর পর নারায়ণবাবু যেন তার কথা থেকে মুক্তিটা পেয়ে যান। তিনি দেবব্রতের বিয়ে সৌদামিনীর সাথে ঠিক করেন, কিন্তু ভাগ্যের ফের সেই সোমনাথের মেয়েকে তার ছেলে পুত্রবধূ রূপে বাড়ি নিয়ে এসেছে। কি অদ্ভুত না? প্রদীপবাবুর চোখ ছলছল। আজকে এই প্রতিপত্তির পেছনে কোথাও না কোথাও দুটো জীবন কত ত্যাগ না করেছে। দেবব্রতর চোখ স্থির, অজান্তে চোখ ভিজে আসছে। আজ তার এত সুন্দর জীবনের পিছনে কৃষ্ণার সকল সুখের আহুতি দিয়েছে। কৃষ্ণা ভাগের সব সুখগুলো কেড়ে তার জীবন বাঁচিয়েছিলেন নারায়ণবাবু। প্রদীপবাবু উঠে গেলেন, ঠান্ডা গলায় বললেন, হয়তো পাপের ঘোড়াটা আমরা ভরছি, মাসুল তোমায় দিতে হবে, পারলে ক্ষমা করো, আসছি। ডাইনিং টেবিলে চেয়ারে চা হাতে বসে আছে অবন্তিকা দেবী। মাথায় আঁচল টেনে ট্যাং হাতে গড় প্রমাণ করলো কৃষ্ণা তাকে। হঠাৎ এভাবে গড়প্রমাণ দেখে বেশ অবাক হলেন তিনি। হতচকিত হয়ে প্রশ্ন ছিলেন, এই মেয়ে কী করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? না না, আমি তো চলে যাচ্ছি, তাই আশীর্বাদ নিয়ে এসেছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? দাদানের সাথে গ্রামে, একেবারের জন্য। কৃষ্ণার কথায় বেশ চোখ মুখ চকচক করে উঠলো অবন্তিকা দেবীর। হিনহিনে গলা বলো, যাক বাবা, আপদ বিদে হচ্ছে, বাবার সুমতি হয়েছে। কৃষ্ণার কথাটা ভালো লাগেনি, একটু কষ্ট লেগেছিল, কিন্তু কিছু বলল না। সবার কাছ থেকে একে একে বিদায় নিল। আন্নার মনটা বেশ খারাপ। তার সই চলে যাচ্ছে বলে কথা। ততক্ষণে প্রদীপবাবু চলে এসেছেন। কৃষ্ণার মাথায় হাত বুলিয়ে বললেন, সব নিয়েছিস? হ্যাঁ দাদান। নারায়ণবাবু এগিয়ে এসে বললেন, বাবা থেকে গেলে হতো না? না নারায়ণ, এই মেয়েটাকে এই দুদিনে কম অপমান তো করনি। এর চেয়ে বরং আমি তাকে নিয়ে গ্রামে যাই। কি হবে বড়জোর? একটু কথা শুনবে, তাতে কিছু হবে না, আসছি। মাথা নত করে ফেললেন নারায়ণবাবু। কৃষ্ণা মেয়েটার সাথে সোমনাথ আর শ্যামলীর ছায়া দেখতে পান তিনি। ভালোই হয়েছে, গ্লানিবোধ থেকে রক্ষা পাবেন। যাবার বেলায় কৃষ্ণার চোখ শুধু ফিরে ফিরে তার মাস্টারমশাই রুমের দিকে তাকাচ্ছিল। একটা বার শেষ দেখা দেখতে পেলে মন্দ হতো না। পরমুহূর্তে নিজেকে নিজে কড়া শাসন দিল কৃষ্ণা। এত বেহায়া তুই ছিলি না কৃষ্ণা? ভোরের অপমান সবগুলো গুলি মেরে দিলি। তার তো সুবিধাই হচ্ছে, তুই গেলে দিদিমণির সাথে ঘর বাঁধতে পারবেন। তোকে শেষ দেখা দিতে তার বয়েই গেছে। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হলো কৃষ্ণার। না বুঝে তার মাস্টারমশাইকে মন দিয়ে দিয়েছে সে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাই তো মনটা বারে বারে হাহাকার করছে, বিদ্রোহ করছে। দাদানের পিছু পিছু ঘরের চৌকাট পার হবে ঠিক তখনই চিরচেনা কণ্ঠ শুনতে পায় কৃষ্ণা। পেছনে ফিরে দেখতে পায় দেবব্রতর কঠোর দৃষ্টি প্রয়োগ করে তাকিয়েছে। নির্লিপ্ত কণ্ঠে দাদানকে উদ্দেশ্য করে বলে, নিজে যাচ্ছ যাও, আমার বউকে নিয়ে যাচ্ছ কেন? দেবব্রতের নির্লিপ্ত কণ্ঠের কথাটা শুনে হতবাক হয়ে যায় উপস্থিত সবাই। অবন্তিকা দেবী ছেলের এরূপ কথায় বিষম খেয়ে ওঠেন। আজ দুদিন এরূপ কোনো কথাই ছেলের কাছ থেকে শোনেননি তিনি। ছেলে এমন 180 ডিগ্রি ঘূর্ণনে অবাক হয়ে গেলেন তিনি। প্রদীপবাবু ভুরু কুঞ্চিত করে তার নাতির দিকে তাকিয়েছেন। দেবব্রত স্ত্রীর দৃষ্টিতে প্রদীপবাবুর দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণা যেন স্বপ্ন দেখছে। যে ব্যক্তি বিয়েটাকেই মানে না, সেই ব্যক্তি আজ দৃঢ় কণ্ঠে তাকে নিজের বউ বলে দাবি করছে। দেবব্রত আবার বলে উঠল, তোমার থাকতে ইচ্ছে না হলে চলে যাও। কৃষ্ণা এ বাড়িতে থাকবে, এটা যে ওর অধিকার। বলে কৃষ্ণার হাত থেকে ট্রাঙ্কটা নিজের হাতে নেয় সে। বাঁ হাতের ট্রাঙ্কটি নিয়ে ডান হাতে কৃষ্ণার হাতটি ধরে হাঁটা শুরু করে দেয় দেবব্রত। দেবব্রতের কাছে মুচকে হাসি দেয় প্রদীপবাবু। তিনি এতদিন পর পাপবোধ থেকে মুক্তি পেয়েছেন। বুকে একটা স্বস্তি বয়ে আসে। এদিকে নারায়ণবাবুর মনে স্মিত খটকা লাগে। দেবব্রত কি অতীতের কিছু জেনে গেল তবে? দেবব্রত খাটে পা দুলিয়ে বসে রয়েছে কৃষ্ণা। দেবব্রত তার সামনে বসা, মাথা নিচু করে আছে। কিভাবে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। কৃষ্ণা অবাক নয়নে তার বরকে দেখে যাচ্ছে। কপালে চিন্তার ভাঁজ, মুখে গ্লানির ছাপ স্পষ্ট। নত চোখে মাটির নিচে তাকিয়ে আছে আর ক্ষণে ক্ষণে নখ খাচ্ছে। কৃষ্ণা বেশ হাসি পেল। এত বড় মাস্টারমশাই এমন অবাক করা কাজ করবে, এটা হিসাব মেলাতে পারছে না সে। এবার একটু রাগী কণ্ঠ বানিয়ে দেবব্রতর দিকে প্রশ্ন ছুড়ে দিল সে। নিচে এটা কি বললেন সবাইকে? আমি আপনার বউ, আর আমাকে তো আপনার সহ্যই হয় না। তবে কেন আটকে রাখলেন আমাকে? এবার দেবব্রত মাথায় তুললেন। কৃষ্ণা তার দিকে ভুরু কুচকে তাকিয়েছে। দেবব্রত বুঝতে বাকি রইল না, সকালের ব্যবহারে মেয়েটা বেশ কষ্ট পেয়েছে। গ্লানি মিশ্রিত কণ্ঠে বলল, সকালের কথাটা আমি সেভাবে বলতে চাইনি। তো কিভাবে বলতে চেয়েছেন? অপয়াকে শুদ্ধ ভাষায় তো অপয়াই বলা হয়। আমি সেসব কিছুই বলতে চাইনি। আসলে কালকে মন মেজাজ ভালো ছিল না। সব কিছু মিলিয়ে বেশ অসহায় হয়ে গেছি। তাই তুই বুঝবি না, ছোট তো। এই শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি, আর এমন করব না আমি। বেশ, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে আটকালেন কেন? আমি চলে গেলে আপনার সব সমস্যাই তো দূর হয়ে যেত, দিদিমণিও কষ্ট পেতে হতো না।
কৃষ্ণার সরল মনে প্রশ্নের উত্তর যে দেবব্রতের কাছে নেই। হয়তো গ্লানিবোধে দায়িত্বর কারণে এই কাজটা করলো সে। যে ত্যাগ কৃষ্ণার বাবা মা তার জন্য করছে, তার তুলনায় এটা হয়তো খুব সামান্য। স্মিত হাসি ঠোঁটে টেনে বলল, তুই যে আমার দায়িত্ব কৃষ্ণা, সেটাকে এড়ানোর শক্তি মহামায়া আমাকে দেয়নি। ভালোবাসা অস্বীকার করলে, এই দায়িত্ব এড়ালে নরকেও আমার ঠাঁই হবে না। শ্যামলী মাসের অনেক ঋণ যে বাবার উপর আছে, সেটাকে আমারই বয়ে যেতে হবে। মার ঋণ যদি থাকে, সেটা তো বাবা মশাইয়ের উপর, আপনার উপর তো নেই। অন্যের ভার নিজের কাঁধে নেবেন না মাস্টারমশাই। একটা সময় নিজেই দিশেহারা হয়ে যাবেন। আর আমার মতো পিতৃপরিচয়হীনা মেয়ের জন্য এত ব্যাকুল হবেন না। দয়ার ভার সহ্য করার ক্ষমতা যে আমারও নেই। কৃষ্ণার কথাগুলো দেবব্রতকে অবাক করে দেয়। এত ছোট মেয়ে এত সুন্দর করে কথা বলতে জানে। কৃষ্ণার চোখে মুখে উজ্জ্বল উদ্দীপ্ত, মুখের তেজ যেন দেবব্রতকে ছুঁয়ে যায়। সৎ বাবার মেয়ে বলে কথা। কই, সে তো এভাবে দৃঢ় কণ্ঠে কাউকে কোনো কথা বলতে পারে না, কারণ তার বাবা একজন অপরাধী। দেবব্রত কন ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে ঋণের বোঝা থেকে মুক্তি দিবি কিভাবে? অবাক নয়নে প্রশ্ন ছুড়ে দেয় কৃষ্ণা। দেবব্রত দেরি না করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে, এই ভট্টাচারী পরিবারে যোগ্য বই হয়ে উঠতে হবে। আমি যাতে গর্বের সাথে বলতে পারি, তুই আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। পারবি না? পারবো। তবে আপনি আমাকে সাহায্য করবেন তো? হ্যাঁ, করব। যেদিন তুই আমার যোগ্য হয়ে উঠবি, সেদিন আমার আবারও অগ্নিসাক্ষী করে তোকে বিয়ে করব। শ্মশান মানে তোকে সিঁদুর পরিয়ে দেবো, কথা দিলাম। দেবব্রতের কণ্ঠে দৃঢ়। সে ঋণের বোঝা থেকে মুক্তি চায়। সে শ্যামলী দেবী আর সোমনাথ বাবুর সব ঋণ পরিশোধ করতে চায়, কৃষ্ণাকে তার যোগ্য স্থানে পৌঁছে দিয়ে। কে বলেছে ভালোবাসার সব সম্পর্কের ভিত্তিতে? কিছু কিছু সম্পর্ক ভালোবাসা ব্যতীত গড়ে ওঠে। সেই সম্পর্ক কুশলে ভালোবাসার সম্পর্কের চেয়ে মজবুত হয়। এটাই হয়তো এমনই একটা সম্পর্ক কৃষ্ণা আর দেবব্রতের। একবার ভেবেছিল কৃষ্ণাকে তার বাবার পরিচয়টা দিয়েই দিবে। পরে তার মাথায় অন্য একটা ভাবনা আসে, যে কারণে চুপ মেরে গেল সে। সৌদামিনীর ঘরে তার এবং দেবব্রতের ভালো বান্ধবী সারা বসে রয়েছে। সারা এক নজর সৌদামিনীকে দেখে যাচ্ছে। সৌদামিনী তার কাগজপত্র গোছাচ্ছে। বাইরে পড়াশুনো করার জন্য যাবে বলে ভাবছে। এই দেশে দেবব্রতের টান ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুক্তি চাই এই যন্ত্রণা থেকে। বিয়ে ভেঙে যাওয়ায় আত্মীয়রা কথা শোনাতে থামছে না। কেউ কেউ তো তাকে দুর্ভাগাও বলে হাউতাস করছে। এসব একেবারেই সহ্য হচ্ছে না সৌদামিনীর। এর থেকে বাইরে চলে যাওয়াটা ভালো হবে। সারার খুব বিরক্ত লাগছে সৌদামিনী এভাবে নিজের অধিকার ছেড়ে দিচ্ছে বলে। তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানে দেবব্রত কতটা ভালোবাসে সৌদামিনীকে, আর সৌদামিনীও দেবব্রতকে মত্ত। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, পালিয়ে গেলে কি আদৌ বেঁচে যাবি সৌদামিনী? কি বলছিস তুই? কাগজগুলো হাতেই রেখে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে সারার দিকে সৌদামিনী। সারা দমে যায় না। ঠান্ডা গলা বলে, দেবব্রত কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে আনলো, আর তুই সেই শোকে বনবাসে যাচ্ছিস? আমি জাস্ট মেনে নিতে পারছি না। দেবব্রত আর তুই ছোটবেলায় একে অপরকে ভালোবাসি। কোনো এক মেয়েকে বিয়ে করলো বলে সেই ভালোবাসাকে দান করে দিবি তুই? তোদের ধর্ম মিত, আমাদের ধর্মের যে চারখানা বিয়ে করা যায়। বিদ্রুপের সারে সৌদামিনী কথাটা বলল। সারাও দ্বিগুণ তেজ দেখিয়ে বলল, তোকে দ্বিতীয় বিয়ে তো করতে বলিনি, বলেছি নিজের অধিকার কেড়ে নিতে। ভালোবাসা এত সহজে অন্যের হাতে তুলে দিবি? তোর কি কষ্ট হচ্ছে না? বিদেশে গেলে কি ভুলে যাবি দেবব্রতকে? হয়তো না। হয়তো কেন বলছি, দেবব্রত যে আমার রক্তে মিশে আছে নেশার মতো। পারবো না তাকে ভুলতে, কিন্তু 17 বছরের বাচ্চার সাথে দেবকে নিয়ে লড়বো? যে জিনিসটা তোর, তা নিয়ে তো লড়াইয়ের প্রশ্ন আসে না। দানবীর হাজী মোহাম্মদ মহসিন না সেজে নিজের ভালোবাসাকে অন্যের হবার আগে নিজের করে নেন। পালিয়ে গেলে দেবব্রত নামে সিঁদুরটার সাথে পুরো দেবব্রতটাই ওর হয়ে যাবে। সৌদামিনী সারার কথাগুলো মন দিয়ে শুনছে, কথাগুলো তাকে ভাবাচ্ছে। কাগজপত্র রেখে সারার পাশে বসে অধীর কণ্ঠে বলে, কি করব আমি? এবার সারার প্রশান্তের হাসি আসে, তারপর বলে, কিছু না, তুই শুধু দেবকে নিজের করে রাখ, ওকে নিজের থেকে দূর হতে দিস না। ওই মেয়ের প্রতি সমবেদনা রয়েছে, তুই এই সমবেদনায় থাকতে দে। এমন যেন না হয় ওই কৃষ্ণা নামক মেয়েটাকে দেব ভালোবেসে ফেলে। দেব কখনোই ওকে ভালোবাসবে না। আর কৃষ্ণাকে বিয়ে করছে কেবল ওর জীবন বাঁচাতে। এখানে ভালোবাসার প্রশ্নই ওঠে না। দৃঢ় কণ্ঠে বলে উঠল সৌদামিনী। সৌদামিনীর বিশ্বাস দেখে সারার মনটা খানিকটা হলো খারাপ হয়ে গেল। এত বিশ্বাস পরিণতি এতটা কঠোর হতে পারে, এটাই যেন ভাবতে কষ্ট হচ্ছে সারার। সৌদামিনীর ঘাড়ে হাত রেখে ঠান্ডা কণ্ঠে সে বলে, সৌদামিনী, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়। দায়িত্বের ব্যাপারটাও অনেক বড় জিনিস। এমন তো নয় দায়িত্বে বিয়েগুলো টিকে না, টিকে থাকে। তুই ভেবে বল, কৃষ্ণার জন্য তোর সাথে কি কখনো খারাপ আচরণ করেনি দেবব্রত? নাকি তোর কারণে কৃষ্ণাকে অ্যাভয়েড করছে? দুটো একটাও করেনি দেবব্রত। তার কাছে কৃষ্ণার গুরুত্ব তোর থেকে কম নয়, এটাই ভয়। কখন যে এই গুরুত্বটা তোর থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু কেঁদেও কুল পাবি না। তুই আর দেব একই কলেজে চাকরি করে, সুতরাং তুই ওর কাজের সময়টুকু ওর সাথে কাটাতে পারবি। এই সুযোগটাকে কাজে লাগা।
সারার ইঙ্গিত বুঝতে দেরি হলো না সৌদামিনীর। মুচকি এসে জড়িয়ে ধরলে সারাকে, আদুরে গেল বলল, তোর মতো বান্ধবী না থাকলে আমি সত্যি একটা ভুল করে বসতাম, কাপুরুষের মতো পালিয়ে যেতাম। থ্যাঙ্কস রে। বন্ধুত্ব জিনিসটা সত্যি খুব ভাবনার। বন্ধু যেমন ভালো বুদ্ধি দেয়, আবার কিছু বন্ধু খারাপ বুদ্ধি দেয়। আমাদের বন্ধুদের এই উপদেশ বিভিন্ন সময়ে আমাদের ভবিষ্যৎ বদলে দেয়। সৌদামিনীর ক্ষেত্রে তার বিপরীত কিছু ঘটল না। সারার উপদেশে সৌদামিনী দেবব্রত এবং কৃষ্ণার জীবনে নতুন মোড় নিয়ে আসবে। সন্ধ্যা 6টা। রুমে ধূপের গন্ধে মমা করছে। কৃষ্ণা এখন স্নান করে এসেছে মাত্র। সকালে গোপালের আরতি করা হয়নি, এখন সন্ধ্যাবেলায় আরতি করবে। আয়নার সামনে ভিজে চুলগুলো মুছছিল কৃষ্ণা। আজকাল মনটা বেশ ভালো কৃষ্ণার। দেবব্রত তাকে দূর দূর করছে না, কিছু বইপত্র কিনে দিয়েছে যাতে পড়াশোনা করতে পারে। চুল মুছে স্মৃতিতে সিঁদুর দিতে যাবে, তখনই দরজার নক পড়ল। অন্না তখন পড়ায় ব্যস্ত, তাই মাথার আঁচলটা টেনে কৃষ্ণা এগিয়ে যায় দরজা খুলতে। দরজা খুলতেই দেখে দেবব্রত দাঁড়িয়ে আছে, ব্যস্ত। কৃষ্ণাকে দেখে দেবব্রতর প্রশ্ন করে ওঠে। নম্রস্বরে কৃষ্ণ উত্তর দেয়, না কিছু লাগবে মাস্টারমশাই? তোকে লাগবে? হ্যাঁ। দেবব্রতের কথাটা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণা। খানিকটা নিজের দিকে অবাক চোখে দেখতে দেখতে দেবব্রত বুঝতে পারে সে কি বলছে। নিজের বোকামিতে নিজেই লজ্জা পেয়ে যায়। হালকা কাশি দিয়ে বলে, না মানে তোর সাথে কথা ছিল। জি বলুন। কাল থেকে আন্নার সাথে কলেজে যাবি। আমি তোর ভর্তি করে দিয়েছি, সেকেন্ড ইয়ারে ভর্তি করেছি তোকে। ফার্স্ট ইয়ার যে গ্যাপ আছে সেটা আমি তোকে কমপ্লিট করিয়ে দেবো। সত্যি আমি কলেজে যাব? হ্যাঁ যাবি। বই খাতা এমনি এমনি কিনে দেয়নি আমি। তবে একটা কথা, সেই কলেজেই আমি শিক্ষকতা করি, সুতরাং কেউ যাতে না জানে আমার আর তোর সম্পর্ক। ওকে? হুম। কৃষ্ণার সম্মতি পেয়ে দেবব্রত মুচকি হাসি দেয়। একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে দেবব্রতকে না দেখলে হয়তো কৃষ্ণা জানতোই না। পেটের মধ্যে যেন হাজারখানি প্রজাপতি উঠছে কৃষ্ণার। কাল কলেজে যাবে, আবার পড়াশোনা করবে, আহা কি আনন্দ। দেবব্রত চলে গেলে মিটমিট হাসি হেসে রুমের ভেতরে আসে কৃষ্ণা। দাদাভাই কি ভালোবাসার কথা বললো নাকি তোকে? আন্নার প্রশ্নে খানিকটা অবাক হয়ে তাকালো কৃষ্ণা। আন্না তখন তার দিকে দুষ্টু হাসি দিয়ে তাকিয়ে আছে। আন্না তার মাঝে একটা চুক্তি হয়েছে, তারা দুজন দুজনকে ঘরের মধ্যে তুই করে কথা বলবে, কিন্তু ঘরের বাইরে তাদের সম্পর্ক থাকবে ননদ ভাবির। ওরে আমার নাইবাকিনী ননদিনী, এত কৌতূহল কেন তোমার মনে? বারে, আমার দাদাভাই এই কদিন ধরে যেভাবে তুইতে মত্ত হয়েছে, তাকে প্রশ্ন জাগাটা স্বাভাবিক নয়। তুই সত্যি সত্যি লাজ লজ্জার মাথা খেয়েছিস তাই না? যা, আমি এবার কি বললাম? এখন বলবেন দাদাভাই এই সজাগ সন্ধ্যায় আমার রুমে কি করতে এসেছে? আমার খোঁজ নিতে তো আসেনি, জানা আছে। আন্নার কথায় বেশ লজ্জা পায় কৃষ্ণা। গালজোড়া একেবারে টমেটোর ন্যায় রঙিন হয়ে যায়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে উনি তোর কলেজে ভর্তি করেছেন সত্যি? হুম। কাল থেকে যাচ্ছি তোর সাথে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তোর এই স্মৃতিভর্তি সিঁদুর নিয়ে কিন্তু আমার সাথে যাওয়া যাবে না, বলে দিলাম। অন্যার কথা শুনে বেশ অবাক হয়ে ওঠে কৃষ্ণা। সিঁদুর শাখার ব্যাপারে তার চিন্তা আগের কালের মতো। প্রাণ যাবে, তবে শাখা সিঁদুর যে কিছুতেই নিজ থেকে দূর করবে না। বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে, না না, এই সিঁদুর আমি মুছবো না। মা বলতেন শাখা সিঁদুর এ স্ত্রীর অলংকার। এটা খুলে স্বামীর অকল্যাণ হয়। ওরে বলো, এটা ঢাকা, তোর গ্রাম নয়। যদি তোর স্মৃতিতে সিঁদুর দেখে না মানুষ, তাহলে আমাদেরকে শুদ্ধ বাল্যবিবাহের কেসে জেলে ভরে দিবে। তাতে না আমার দাদা ভাইয়ের অকল্যাণ বই কল্যাণ হবে না, বুঝলি পাগলি? তাহলে উপায়? একটা উপায় আছে। কাল সকালে আমি তোকে তৈরি করে দেব। তাতে তোর মাথায় সিঁদুর থাকবে আর দাদাভাইও ফাঁসবে না। আন্নার কথায় বেশ চিন্তিত হয় কৃষ্ণা। এ বাড়িতে এই মেয়েটার সাথে তার ভালো বনে। মনে হয় না গ্রামের বান্ধবীদের ছেড়ে এসেছে। সকাল 9টা, কলেজের গেটে দাঁড়িয়েছে কৃষ্ণা। আন্না একটা সাদা সালোয়ার কামিজ তার পরনে। আন্না খুব সুন্দর করে তার চুল বেঁধেছে, তাতে সিথি রাঙানো দেখা যাচ্ছে না। আন্নার সাথে হেঁটে ক্লাসে যাচ্ছিল, তখনই কিছু ছেলে তাদের পদ আটকায়। কৃষ্ণা বেশ ভয় পেয়ে যায়। এই পরিস্থিতি তার জন্য নতুন। গ্রামের কলেজে এসব কিছুই হয়নি তার সাথে। ভয়ে আন্নার হাতটা চেপে ধরে। আন্না ধীর কণ্ঠে বলে, এরা আমাদের অনার্সের ভাইয়া আপুরা। তুই নতুন তো তাই তোকে আটকাচ্ছে, ভয় পাস না। আমাকে বকবে? এই না, নাম টাম জিজ্ঞেস করবে। তখনই একটা ছেলে বলে উঠলো, এত ফিসফিসানি কে আছে? এদিকে তাকাও। আর না, এই নতুন মেয়েটা কে রে? ভাই, ও আমার দূর সম্পর্কের মাস্তুতো বোন, গ্রাম থেকে এই কলেজে ভর্তি হয়েছে। আন্না স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলে। আন্নাকে দেখে কৃষ্ণ একটু সাহস পায়। তার দিকে ছেলেমেয়েগুলো বিদ্রুপ চোখে তাকিয়েছে। হঠাৎ একটা মেয়ে প্রশ্ন শুরু দেয়, নাম কি তোমার? কৃষ্ণবতী সাহা। কৃষ্ণবতী সাহা? মনে হচ্ছে কোনো উপন্যাসের ক্যারেক্টারে উঠে এসেছে। ছোট কোনো নাম নেই? নিজের নামের এমন ব্যঙ্গাত্মক শুনে খানিকটা রাগ হলো কৃষ্ণের। যতই হোক তার বাবা এই নামটি রেখেছিল। এই নাম নিয়ে কোনো ব্যঙ্গ একেবারে সহ্য হলো না তার। খানিকটা শক্ত কণ্ঠে নির্ভীকভাবে সে বলল, কারণ নাম নিয়ে ফাজলামো করাটা হয়তো আপনাদের মতো শিক্ষিত মানুষের মানায় না। আমার বাবা নামটা রেখেছে, সেটা নিয়ে ফাজলামো করবেন না দয়া করে। কৃষ্ণার দৃষ্টি স্থির, কণ্ঠে জড়তা নেই। উদ্যম কণ্ঠে কথাটা বলে সে। উপস্থিত সিনিয়ররা খানিকটা হলেও অবাক হয়ে যায়। আজ অব্দি এভাবে কেউ তাদের সাথে কথা বলে না। একটা ছেলে অবশ্য বেশ অপমান বোধ হলো।
জুনিয়রের চোখে কোনো ভয়ের ছাপ দেখতে না পেরে তাদের সিনিয়রদের উপর যেন হানিয়ে এসেছে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাদের মুখের উপর কথা বলার বেশ সাহস আছে দেখছি তোমার। জানো আমরা কে? সিনিয়র তোমরা। সিনিয়রদের সাথে সসম্মানে কথা বলতে হয়। জানি আপনারা আমার গুরুজন, তবে একটা কথা বলে পাচ্ছি না। আপনাদের আচরণ দেখে আমি সন্দিহান। আপনাদের থেকে আমি নতুন কিছু আদৌ শিখতে পারবো? কৃষ্ণা অবজাইভার সিনিয়র, কোনো এদের সাথে পাঙ্গা নিস না। কৃষ্ণার কথা শুনে আন্নার মাথা হাত। এই র্যাগিং করা সিনিয়ররা সব পলিটিক্সের সাথে জড়িত। এদের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়ুল দেওয়া। খুব চেষ্টা করে কৃষ্ণাকে থামানো, কিন্তু কৃষ্ণা তো কৃষ্ণা। সে কি কারো বারণ সুরে? আমি তো ভুল কিছু বলিনি আন্না, কেন অব যাব? ছেলেটা কৃষ্ণার নির্ভীক কথাটা শুনে তার দিকে এগিয়ে আসে। ছেলেটা এগিয়ে আসার ভঙ্গিমায় কৃষ্ণা একটু নড়ে চড়ে ওঠে। হঠাৎ একটা মৃদু ভারী কণ্ঠ কানে ভেসে আসে কৃষ্ণার। এখানে কি হচ্ছে? ডানে তাকাতে দেখে সাদা শার্ট, গাঢ় নেভি ব্লু প্যান্ট পরিহিত একজন শ্যামবর্ণের পুরুষ দাঁড়িয়েছে। চুলগুলো বেশ কায়দা করে কপালে ফেলিয়ে রেখেছে। চোখে রিমলেস চশমা, লম্বা মাস্টারমশাইয়ের থেকে খানিকটা বেশি। তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণাকে দেখছে। ছেলেটার আগাম উপস্থিতি সিনিয়রগুলো বেশ ভয়ে সিটিয়ে গেল। ছেলেটা কৃষ্ণা এবং সিনিয়র ছেলে মেয়েদের মাঝ বরাবর দাঁড়ালো। হঠাৎ ঠান্ডা কণ্ঠে বলতো, কি হচ্ছে এখানে? কিছু না অর্জুনদা, আসলে নতুন তো, পরিচিত হচ্ছিলাম। তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারকে র্যাগিংয়ের পারমিশন দেওয়া হয়েছে, সেটাতেও যাতে মজার ছলে হয়, কোনো ভয়ভীতি তৈরি করতে মানা করা হয়েছে। তোমরা তো দেখি ইন্টারদের র্যাগিংয়ে নেমেছো। সরি দাদা, আর হবে না, মনে থাকে যেন। এবার ছেলেটা কৃষ্ণার দিকে তাকায়। আন্না একটু সাহস নিয়ে বলে, আসলে অর্জুনদা, কৃষ্ণার নাম নিয়ে কেউ ফাজলামি করুক সেটা আসে পছন্দ নয়, এমনিতেও বেয়াদব নয়। অর্জুন নামের ছেলেটা সূক্ষ্ম দৃষ্টিতে কৃষ্ণাকে কিছুক্ষণ অবকলন করলো। টানাটানা চোখ, স্নিগ্ধ মায়াবী মুখখানা, মাজা অবধি লম্বা বেনুনি, ঠিক যেন কোনো দুর্গা প্রতিমা। মাথা থেকে পা অবধি দেখে মৃদুস্বরে কৃষ্ণাকে বলল, ক্লাসে দেরি হচ্ছে, ক্লাসে যাও। অর্জুনের কাছ থেকে সম্মতি পেয়ে আন্না যেন হাঁপ ছেড়ে বাঁচল। কৃষ্ণা মাথা কাত করে ক্লাসের দিকে হাঁটা দেয়। পেছন থেকে তখন অর্জুন কৃষ্ণাপতি বলে ডাক দিলে সে পেছন ফিরে। অর্জুন তখন ঠোঁটে হাসি এঁকে বলে, নামটা সুন্দর। কৃষ্ণার মুখ থেকে কোনো কথা বেরোল না। সে আবার ফিরে আন্নার সাথে হাঁটা শুরু করলো। অর্জুন তখন কৃষ্ণা যাবার পথে এক মনে তাকিয়েছিল যতদূর কৃষ্ণাকে দেখা যায়। কৃষ্ণার সাদা ওড়নাটা তখন মিলিয়ে গেল। তখন একটা ছেলে বলে উঠল, অর্জুনদা, আবহাওয়া ভালো ঠেকছে না, বিপদের সংকেত দেখা যাচ্ছে। 24 বছর জীবনে কি এই প্রথম বিপদ সংকেতের আভাস পেলাম। খবরদার, যদি কেউ এই সাগর নৌকায় বইতে যাস, এই নেশার সাগরে শুধু আমি ডুব দেবো, বলে দিচ্ছি। অর্জুনের উত্তর শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। অর্জুন ঠোঁটে অন্যরকম হাসি গুনগুন করে গান ধরে, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। হঠাৎ করে কৃষ্ণা হাতে আন্না চিমকে কেটে কৃষ্ণা উহ করে উঠতেই বেশি তেজস্বরেও বলল সে, কি দরকার ছিল এত দাপট দেখানোর? আমি কি কিছু ভুল বলেছি? আমার নাম নিয়ে বিদ্রুপ না করছিল তারা? আরে ভাই সিনিয়র, এদের সাথে লাগতে হয় না। তোর জন্য আমার দিকেও তারা ক্ষিপ্ত দৃষ্টি দিল। কৃষ্ণার অনুতাপ হতে লাগলো। এভাবে তর্ক না করলেই হতো। মাস্টারমশাই দেখলে হয়তো ভাববে সে বেয়াদব, কিন্তু হুট করে মেজাজটা খারাপ হয়ে গেছিলো। কৃষ্ণার নিভু মুখটা দেখে আন্না একটু নরম স্বরে বলল, ঠিক আছে, আর প্যাঁচার মতো মুখ বানাস না। অর্জুনদা এসে বাঁচিয়ে দিল। আচ্ছা, ওই অর্জুনদাটাকে? উনি আমাদের কলেজের মাস্টার্সের স্টুডেন্ট, পলিটিক্যাল নেতা একজন। এই কলেজে সবাই তাকে ভয় পায়, কেউ উচ্চবাচ্য করতে পারে না তার উপর। শুধু একটা মানুষ অর্জুনদাকে ভয় পায়, তা হলো তোমার মাস্টারমশাই। আর এক কথা বলতে গেলে সব হিন্দু জুনিয়রদের ক্রাশ সে। একটা মানুষ এত সুন্দর হবার সাথে এত গুণবান, সেটা তো ভাবাই যায় না। তুই তো দেখছিস তার প্রশংসার পঞ্চমুষ। মানুষটা এমন, তুই ক্রাশ খাসনি? ক্রাশ আবার কি, খাই কীভাবে? বাদ দে বোন, চল ক্লাসে যাই। আন্নার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে কৃষ্ণা। মেয়েটার হাসিতেও যেন অন্যরকম মাদকতা আছে। দূর থেকে কেউ মুগ্ধ হয়ে সে হাসি দেখতে ব্যস্ত। নিজের রুমে এসে কিছু জিনিস কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলে দেবব্রত। গোটা 1.5 মাস পর এসেছে কলেজে, বেশ কাজে জমে গিয়েছে তার। আজ 3টে এক্সট্রা ক্লাস নিতে হয়েছে তাকে। খুব ক্লান্ত লাগছে। দুপুর ঘনিয়ে বিকাল হতে চলল, এখনও 2টো দানা পেটে পড়েনি। হঠাৎ টেবিলে কিছু রাখার শব্দ পেয়ে মাথা তুলে তাকায় দেবব্রত। তার সামনে হলুদ শাড়ি পরিহিত সৌধামিনী দাঁড়িয়ে আছে। মায়াবন বিহারিণী শব্দটা যেন তার জন্য প্রযোজ্য। কি দারুণ লাগছে মেয়েটাকে। শ্যাম রঙের হলুদ রঙটা যেন মিশে গেছে। কোঁকড়ানো চুলগুলো ছেড়ে দিয়েছে সে। সেদিন দামিনী আর আজকের দামিনী যেন রাত দিনের পার্থক্য। হঠাৎ হৃদয় হু হু করে উঠে দেবব্রতর। আলতো করে ছুঁয়ে দিতে পারছে না সে তার রায়কে। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, হঠাৎ আমার পানে আসা? তোর জন্য খাবার নিয়ে এসেছি, খাওয়া তো হয়নি নিশ্চয়। তুই জানলি কি করে? যে কাজ পাগল ছেলে তুই, এটা জানলে বিবিসি চ্যানেলের প্রয়োজন হয় না। তোর পছন্দের পোস্ত নিয়ে ইলিশ রেঁধেছি। আজ যেন দামিনীকে 1.5 মাস আগের দামিনী লাগছে।
সে তার পছন্দ অপছন্দের খুঁটিনাটি জানে, কিন্তু সে তো 1.5 মাস আগে দেব হতে পারছে না। তার যে কাঁধে তার বাবার দেনা রয়েছে। মলিন হেসে বলে, আমার পছন্দের খেয়াল এখনও রাখছিস? আর মায়ায় জড়াস নে দামিনী। আমি যে তখন অথই সাগরে পড়ে যাব। প্রেমিকা নয়, বন্ধু হিসাবে তো এতটুকু করা যায়। দেখ, এখন দুঃখ বিলাস করতে আসিনি, আমারও কিন্তু খাওয়া হয়নি বলে প্লেট বের করতে লাগলো সৌদামিনী। দেবব্রতের ফাজলামিটা বন্ধ হয়ে গেছে সৌদামিনীর কাছে। মেয়েটা স্বাভাবিক হতে চাইছে, থাক না সে তার মতো। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? কি হলো? কি দেখছিস? কিছু না, চল খেয়ে নিই। সৌদামিনী নিপুণভাবে দেবব্রতকে খাবার বেড়ে দিল। খেতে খেতে দেবব্রত বলে উঠল, দিহান বলেছিল তুই নাকি বিদেশে চলে যাচ্ছিস। ভেবেছিলাম যাব। দম বন্ধ লাগছে। হুট করে মনে হলো পালিয়ে যাবার মনে হয় না, দেখি না হাওয়াতে সাথে টিকে থাকতে। সৌদামিনীর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল দেবব্রত মলিন মুখ দেখে স্মিত হাসি দিল দামিনী। হয়েছে, আর মুখ কালো করতে হবে না। আমি ঠিক মানিয়ে নিয়েছি। রান্না কেমন হয়েছে সেটা বল। আমাকে পুরস্কার হিসেবে কী দিবি তাই বল। কেন? বারে, কি কষ্ট করে গিলতে হচ্ছে জানিস? ভয় হচ্ছে পেট না খারাপ হয়। দেবব্রতর কথা শুনে মুখ ফুলিয়ে হাতের প্লেটটা কেড়ে নেয় দামিনী। খেতে হবে না তোর। না না, মজা করছিলাম, দে রে, ক্ষুধা লাগছে রে। দুজনে খুনসুটিতে যেন অন্ত নেই তখন। তখন দেবব্রত রুমের দরজা ঠেলে আন্না দেবের রুমে আসে। আন্নাকে এভাবে আসতে দেখে সৌদামিনী একটু হকচকিত হয়। আন্নাকে ভেতরে আসতে দেখে দেবব্রত কড়া কণ্ঠে জিজ্ঞাসা করে, কিরে, টিচারের রুমে ঢুকতে পারমিশন লাগে না? লাগে, কিন্তু আমার জানা মতে তোমার ক্লাস শেষ হয়ে গেছে। এখন 4টা বাজে, সুতরাং এখন তোমার বাসায় যাবার সময়। তাই এখন তুমি আমার টিচার নও। আন্নার যুক্তি শুনে দেবব্রত হেসে দেয়, ঠোঁটে হাসি টেনে বলে, তুই বাড়ি যাসনি কেন? আর কৃষ্ণা কোথায়? এখানেই তো ছিল। বলে পাশে দেখা আন্না, কিন্তু কৃষ্ণা পাশে নেই, বরং দরজার বাইরে দাঁড়িয়েছে। প্রথমে আন্নার সাথে ঢুকতে চেয়েছিল, কিন্তু সৌদামিনীকে বসা থেকে আর ভেতরে ঢুকেনি। দেবব্রত আর সৌদামিনীকে একসাথে দেখতে ভালো লাগে না কৃষ্ণার। শুধু মনে হয় সোমা মাসির কথাগুলোই মনে পড়ে। তার মাস্টারমশাইয়ের দিদিমণিকে পছন্দ করে। দিদিমণির সাথে তার বিয়েও ঠিক ছিল। ব্যাপারগুলো মনে পড়তে মনটা কালো আধারে ঢেকে যায় তার। দরজার বাইরে দাঁড়িয়েছিল সে। আন্না তখন তার হাত টেনে ভেতরে নিয়ে আসে তাকে। ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কৃষ্ণা। কৃষ্ণাকে দেখে অনেকটা বিরক্ত হয় সৌদামিনী। ভালোই তো দেবব্রত এবং সে একাকিত্ব সময় কাটাচ্ছিল, কিন্তু এর মাঝে কৃষ্ণা এসে পড়ল। আন্না একটা মেয়েকে রাগের স্বরে বলল, এটা কিন্তু ঠিক নয় দাদাভাই। ভেবেছিলাম প্র্যাকটিক্যালের শেষে তোমাকে নিয়ে বাইরে কোথাও খাবো। দুপুরে তারার জন্য খাওয়াটাও হয়নি আমার আর কৃষ্ণার। আর তুমি এখানে সুন্দর ইলিশ দিয়ে ভাত খাচ্ছ। সে কি তোরা খাসনি? না, সময় হয়নি। এখন কি তুমি যাবে নাকি তোমার খাওয়া শেষ? দেবব্রত কিছু বলার আগে সৌদামিনী বলে উঠল, তুমিও আমাদের সাথে বসে পড়ো আন্না। ইচ্ছে তো ছিল সৌদামিনী দিদি, কিন্তু দেখছই তো কৃষ্ণা আমার সাথে আছে, আর ওর নিরামিষ, ও মাছ খাবে না। কলেজে কৃষ্ণা নিয়ে এলে যে আজ? ও, তোমাকে দাদাভাই হয়তো বলেনি, কৃষ্ণা এই কলেজে ভর্তি করানো হয়েছে। ও আমার সাথে পড়াশোনা করবে। দাদাভাই, এবার বল, কি করবি? থাকবে নাকি আমাদেরকে নিয়ে যাবি? আন্নার কথা শুনে সৌদামিনীর মনটা খারাপ হয়ে গেল। কৃষ্ণার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। কৃষ্ণা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছে। কি অদ্ভুত না? কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ না করেও মেয়েটা ধীরে ধীরে সব কিছু নিজের আয়ত্তে নিয়ে এসেছে। এই সময় তো তার আর দেবব্রতের একান্ত ছিল, কিন্তু এখানেও তার ছায়া পড়ে গেল। সারার কথা শুনে সে খেলায় যে মত্ত হয়েছে, তাতে এখন নিজেকে পরাজিত মনে হচ্ছে সৌদামিনীর। তোকে না বলছি ও তোর বৌদি হয়, নাম ধরে ডাকবি না। হঠাৎ দেবব্রতের হুঙ্কার শুনে অবাক হয়ে যায় সৌদামিনী। তার দিকে তাকায়। আন্নাকে সে কৃষ্ণাকে বৌদি বলার জন্য বকছে। দেবব্রত তার স্ত্রীর সকল অধিকার কৃষ্ণাকে কি দিয়ে দিল তবে? তখন জিব্বা কেটে আন্না বলে, সরি, আসলে ক্লাসে তো আর ওকে বৌদি বলা যাচ্ছিল না, তাই ফ্লোতে বেরিয়ে গেছে। বলা যাবে নাকি? বৌদি সকালে না খেয়ে বেরিয়েছে। কথাটা শোনা মাত্র দেবব্রত কৃষ্ণার দিকে তাকালো। মাথাটা নিচু করে মেয়েটা দাঁড়িয়েছে। বাসায় আজ সকালে লুচি আর মাংস রান্না হয়েছিল, তাই হয়তো খাইনি। তৎক্ষণাৎ প্লেটটা রেখে দিল দেবব্রত। হাতটা দিয়ে বলে, সরি রে দামিনী, আজ আর খেতে পাচ্ছি না, অন্য আরেকদিন না হয় খাবো। এর চেয়ে তুই বরং আমাদের সাথে চল, ওখানেই খেয়ে নিবি। না, তোরা যা, আমাকে বাসায় নামিয়ে দিবি। বলে সে ব্যাগ গুছিয়ে নিল সৌদামিনী। খানিকক্ষণ আগের উজ্জ্বল মুখটা নিমেষে কালো হয়ে গেল। আরও ক্ষতবিক্ষত হচ্ছে তার হৃদয়, কান্না পাচ্ছে, গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। তার দেব সত্যি তার নেই। সে তার কাছে ক্রোশ দূরে চলে গেছে। শুধু কৃষ্ণা ক্ষুধাটার কথা শুনতেই দেব প্লেটটা দেখে দিল। একটাবার ভাবলো না সৌদামিনী ও তো না খাওয়া। সকাল সকাল উঠে তার জন্য রান্না করছে শুধু তার পছন্দ বলে। পাত্তাই দিল না দেব তার কষ্ট। তবে কি এখন দেবের ভাবনা বিচারণ করতে কৃষ্ণাকেই হয়? দেবকে পাবার কোনো আশাই অবশিষ্ট রইল না তার। কষ্টগুলো গলায় আটকে আসছে সৌদামিনী। এখানে দাঁড়ালে হয়তো অশ্রু বিসর্জন দিয়ে দিবে। তাড়াতাড়ি সব গুছিয়ে নিল সে। বিকাল হয়ে গেছে, তাই দেবকে তাকে বাসায় পৌঁছে দিবে বলে তাকে আটকালো। নয়তো তখনই বের হয়ে
যেতে ইচ্ছে হচ্ছিল। তখন সিঁড়ি দিয়ে নামছিল, তখন দেব আর আন্না সামনে ছিল আর কৃষ্ণা আর দামিনী পিছনে। দামিনী মনে হতে লাগলো, আচ্ছা যদি এখান থেকে কাউকে ধাক্কা মারা হয় তবে কি সে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে? কতটুকু ব্যথা পাবে? ব্যথায় কি নাকি মরে যাবে? মরে গেলে তো পথের কাঁটা সরে যাবে। কৃষ্ণা এক সিঁড়ি এগিয়ে গেলে দামিনী ইচ্ছে হলো একটা ধাক্কা মারাই যাক। হাতটা এগিয়ে গিয়েছিল, পর মুহূর্তে হাত গুটিয়ে নিল। কতটা বিষাক্ত হয়ে উঠছে তার মন। একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলার মতো নোংরা পরিকল্পনা করতেও দুবার ভাবেনি সে। মনে মনে বলতে লাগলো, হায় ঈশ্বর, আমাকে পথ দেখাও। এই নোংরা চিন্তা যাতে আমার মনে না আসে কখনো। কৃষ্ণাকে কাটিয়ে দ্রুত নিচে নেমে এলো সৌদামিনী। নিজেকে হীন মানসিকতার মানুষ মনে হচ্ছে। না পর আক্ষেপ তাকে কতটা নীচ মন মানসিকতার অধিকারী করে তুলছে ভাবতেও খারাপ লাগছে তার। এটাই হয়তো বাস্তবতা। সৌদামিনী মনে অন্ধকার এখনো প্রবেশ করেনি, তাই হয়তো সে নিজেকে সামলে নিয়েছে। অন্য কেউ হলে হয়তো নিজেকে নাও সামলাতো। মুখে পেন্সিল ঠেকিয়ে বসে আছে অর্জুন। তার সামনে একটা ফাঁকা ক্যানভাস, তাতে দুটি চোখ আঁকলো। এক মনে চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে সে। পাশে রাখা ল্যাপটপে গান চলছে। দাঁড়িয়ে আছো তুমি গানের ওপারে। অর্জুনের ভাবনার গহীনে চোখ জোড়া যেন জেঁকে বসলো। বিড়বিড় করে বললেন, কৃষ্ণাবতী সাহা, অর্জুন মিত্র। কৃষ্ণা অর্জুন, নামের সাথে মিলছে নাম, আত্মার মিলনের অপেক্ষা। চোখ বন্ধ করে কৃষ্ণার টানা টানা জোড়া চোখের সামনে ভাসছে তার। অর্জুনে বুঝতে বাকি রইল না, বেশ ঘোর অসুখে পড়েছে সে, যার অসুখকে খাঁটি বাংলায় বলা হয় প্রেমের আঠা। আর ওই ওষুধ একটাই হলো কৃষ্ণাপতি সাহা। ভাবতে ঠোঁটের কোনায় স্নিগ্ধ হাসি ফুটে উঠল তার। কৃষ্ণার জিভা হুট করে কামড় পড়ল। লোকে বলে, যদি যদি কারো নাম বেশি মনে করে তখনই জিভে কামড় পড়ে, কিন্তু কৃষ্ণার কথা কে মনে করছে? মামা, শিবরা? তা হবে নয়তো। কারণ আজ মামা ফোন করেছিল দাদানের কাছে। মামি সম্ভবই না। তবে কি ভেবে বই থেকে মাথা তুলে দেবব্রতদের দিকে তাকায় সে। দেবব্রত একজনের পেপারে চোখ দিয়ে বসে আছে। চোখ না সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার মুখে কি অ্যালকোহল বানানো প্রণালীর লেখা আছে? সাথে সাথে চোখ সরিয়ে নিল কৃষ্ণা। এই খচ্চর মাস্টার কখনোই তাকে মনে করছে না। উফ, লোকটা এমন কেন? মামাকে দেখতে মামির জন্য কি সুন্দর বেলি ফুলের মালা নিয়ে আসতো। কৃষ্ণার ধারণা বরেরা বুঝি বেলি ফুলের মালা পরিয়ে দেয় বউদের, কিন্তু তার ক্ষেত্রে একেবারে উল্টো। তারপর তাকে রসায়ন পড়েছে। কৃষ্ণা মুখ ফুলিয়ে রসায়ন বিক্রিয়া কষতে লাগলো। তাও এই উছিলাতে দেবব্রতর রুমে তো প্রবেশের অনুমতি পেয়েছে। হঠাৎ কারো চিৎকার শুনতে পায় তারা। দেবব্রত দৌড়ে গিয়ে দেখে